লেখিকা সুইটি ভৌমিকের শুধু তুমি চাও যদি। কলেজে আজ প্রথম দিন, তাও আবার কলেজে পৌঁছাতে 15 মিনিট দেরি হয়ে গেল সুপ্রিয়ার। কলেজে এসে কোনোভাবে চটজলদি নিজের ডিপার্টমেন্টের ক্লাসটা খুঁজে বের করতে করতেও আরও 5 মিনিট সময় লেগে গেল ওর। ক্লাসের সামনে এসে দেখে অলরেডি ক্লাসটা শুরু হয়ে গেছে। স্যার, আসবো? আসবো মানে? তুমি তো 20 মিনিট লেট। আসলে স্যার, কলেজে আজ প্রথম দিন, তাই ক্লাসটা খুঁজে পেতে একটু দেরি হয়ে গেল। ননসেন্স, কলেজের প্রথম দিনেই দেরি? সময় জ্ঞান নেই কোনো? সরি স্যার, আর এমনটা হবে না। এমনিতে দেরি হলে আমি কিন্তু কঠোর পানিশমেন্ট দিই, তবে আজ প্রথম দিন বলে আর তেমন কিছু বলছি না। ক্লাসে এসো। ওকে স্যার। প্রথম দিনেই স্যারের এই ব্যবহার। ফার্স্ট ইমপ্রেশনটাই হলো খারাপ। সুপ্রিয়া এসব কথা ভাবতে ভাবতেই ক্লাসে গিয়ে বসলো। ওর পাশে বসা মেয়েটাকে বলল, এই প্রফেসরটা খুব বদরাগী স্বভাবের, প্রথম দিনে কেমন গজগজ করে চেঁচিয়ে উঠল। আরে কি যে বলিস, এই প্রফেসরটা এই কলেজের মেয়েদের ক্রাশ। নিউ নিউ চাকরিতে জয়েন করেছেন আর এত হ্যান্ডসাম। এনার নাম ডক্টর নীল বাসু। প্রফেসর আবার ক্রাশ? কেন, দেখতো কি সুন্দর দেখতে। সুপ্রিয়া ভুরু কোচকালো শুধু। এই স্যারের প্রতি ওর ফার্স্ট ইমপ্রেশনই তো খারাপ। পরের দিন ঠিকঠাক সময়ে সুপ্রিয়া ক্লাসে পৌঁছেছে। ক্লাসে এসে নীলের চোখ দুটো ঘুরে ফিরে পৌঁছালো সুপ্রিয়ার দিকে। তাহলে আজ ক্লাস খুঁজতে অসুবিধা হয়নি? সুপ্রিয়া বুঝতে পারল স্যার ওকে উদ্দেশ্য করে বলছে কথাটা। এ কেমন প্রশ্ন, কি উত্তর দেবে বুঝতে পারল না ও। না স্যার। নীল লক্ষ্য করল সুপ্রিয়া মাথা নিচু করেই উত্তরটা দিল ওকে। হঠাৎ কি যেন একটা লক্ষ্য করল নীল। মেয়েটার ডাগর ডাগর দুটো বড় বড় চোখে যেন এক অদ্ভুত মায়া জড়িয়ে রয়েছে, আর কানের দুপাশ দিয়ে চুলগুলো যেন বাতাসের সাথে মিতালি স্থাপন করছে। এ কেমন মায়া! নীলের মনটা কেমন একটা করে উঠল। না না, এসব কি ভাবছে ও? একজন প্রফেসরকে এসব শোভা পায় না। যাই হোক, এরপর থেকে না জানি কি হলো। নীলের চোখ এ ক্লাসে এলে আগে যেন সুপ্রিয়াকে খুঁজত, আর সুপ্রিয়া যেদিন কলেজে আসতো না, নীলের সেদিন ক্লাসটা করাতেই বোধহয় ইচ্ছে করতো না। কিন্তু সুপ্রিয়া বেচারির হলো মুশকিল। স্যার প্রতিদিন আর কাউকে পড়া জিজ্ঞেস করুক আর নাই করুক, সুপ্রিয়াকে করবেই। আর এত কঠিন কঠিন প্রশ্ন করতো অনেক সময় যে উত্তর দেওয়াই মুশকিল হতো, আর পড়া বলতে না পারলেই অপমান। ছি সুপ্রিয়া, পড়াশোনায় মন কেন থাকে না আজকাল? সব অবান্ত চিন্তা মাথায় নিয়ে ঘুরে বেড়াস নাকি? একদিন সুপ্রিয়া প্রশ্ন করে বসে, আচ্ছা স্যার, আপনি আমায় বেছে বেছে এই সমস্ত প্রশ্ন কেন জিজ্ঞাসা করেন যা আপনি এখনো পড়াননি? আমাকে অপমান করে আপনি কি মজা পান স্যার? মন দিয়ে ক্লাসের পড়া শুনলে এমন প্রশ্ন করতে পারতিস না। মন যে একেবারেই অন্যদিকে থাকে, এটাই তার মস্ত বড় প্রমাণ। সুপ্রিয়া ওর পাশের কয়েকটি মেয়েকে প্রশ্ন করে জানল সত্যি ওগুলো স্যার ক্লাসে পড়ায়নি। কিরে ভাই, কি খবর? আজকাল কথাবার্তা একটু কম বলিস, অন্যমনস্ক বেশি থাকছিস, কি ভাবছিস এত? আরে না না দিদি, আমি তো একই আছি, কিছুই তো হয়নি। আমাকে বোকা পেয়েছিস? তোর থেকে যথেষ্ট বড় আমি, খুব ভালো বুঝতে পারছি কিছু তো একটা ব্যাপার হয়ে ইচ্ছে। 1 মিনিট, তোর আবার কাউকে ভালো লেগে যায়নি তো? ধুর, কি যে বলিস দিদি, তোর ওসব মনে হচ্ছে, আর কিছু না। হতেই তো পারে, কলেজের ফেমাস প্রফেসরের মনে এবার হয়তো ফুল ফুটেছে। কত ফিমেল স্টুডেন্ট কষ্ট পাবে তোর বলতো? কী সব বলছিস তুই? তুইও পারিস বটে, আমার আবার কাকে ভালো লাগবে? তা সেটা কোনো স্টুডেন্ট নয় তো। কিন্তু আমি তো এই কলেজের প্রফেসর, তাতে কি? প্রফেসরদের কি আর মন থাকে না? তাদের কি ভালোবাসার প্রয়োজন নেই? আর যদি সে কোনো স্টুডেন্ট হয়ও, তাতেও কিছু যায় আসে না। তোরই বা বয়স কত? সবেমাত্র চাকরি পেয়েছিস, বাচ্চা ছেলে। বয়স 24-25 কি বুড়ো বয়স নাকি? তোর এত লজ্জা কিসের? ভয় করে রে দিদি, যদি কিছু গন্ডগোল হয়ে যায়। প্রফেসর আবার ভয় পাচ্ছে নাকি এখন স্টুডেন্টকে? বলি, ওই সৌভাগ্যবতীটা কে রে? আরে তুই চুপ কর তো, ওসব এখন বাদ দে। বাদ দেবো কেন? তুই মনে মনে এমন কষ্ট পেতে থাকবি? যাই হোক, আমি বলছি, সাহস করে একদিন ওকে বলে দে। সেদিন রাতে নীলের চোখে যেন আর ঘুম আসছে না।
সুপ্রিয়া দুটো মায়াভরা চোখ আর মুখের ওই অত্যন্ত মিষ্টি হাসিটি ওর চোখের সামনে যেন অবিরাম পাক খেয়ে চলেছে। আরেকদিকে সকালে দিদির বলা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। না, নীল আর পারছে না। সুপ্রিয়াকে এবার সত্যি জানাতে হবে। কিন্তু কিভাবে? একজন প্রফেসর তার ছাত্রীকে কি করে প্রেম প্রস্তাব দেয়? নীল হাতে নিজের স্মার্টফোনটা তুলে নিল। কলেজ ফার্স্ট ইয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সুপ্রিয়ার নাম্বারটা বের করে ফেলল। আমি কি করছি? না না, অসম্ভব। কি বলবো আমি সুপ্রিয়াকে? কিভাবেই বা বলবো? কিন্তু আমি যে কিছু না বলে আর থাকতে পারছি না। কি হলো আমার? যেই ছেলেটা কোনো মেয়ের দিকে জীবনে ইন্টারেস্টেড ছিল না, সে হঠাৎ তার এক স্টুডেন্টের কাছে হেরে গেল। কি এত রাতে সুপ্রিয়া অনলাইনে? মনটা কেমন করে উঠল নীলের। আর পারল না, মেসেজ করেই ফেলল। সুপ্রিয়া। তখন রাত্রি 12:35। সুপ্রিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে বান্ধবীদের সাথে চ্যাটিংয়ে ব্যস্ত। সারাদিনে কি হলো না হলো সে নানান মেইলি গল্প। এমন সময় ওর ফোনে একটি হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন ঢুকল। সুপ্রিয়া। মেসেজটা পাঠিয়ে নীল হঠাৎ যেন কেমন ঘাবড়ে গেল। এসব আমি কি করছি? না না, এভাবে সুপ্রিয়াকে এসব বলা ঠিক হবে বলে মনে হয় না। আবেশের বশে কোনো কাজ করা ঠিক হবে না। আর সুপ্রিয়া, ও তো ভূত দেখার মতো চমকে উঠল। কি স্যার এখন এত রাতে আমাকে মেসেজ করছে কেন? রিপ্লাই দেব? উফ, বড্ড জ্বালালো এই স্যারটা, অসহ্যকর একেবারে। হ্যাঁ স্যার বলুন। নীলের যেন আর মাথা কাজ করছে না। ও বলল, এত রাতে অনলাইন দেখে মেসেজটা করলাম, এইসব কারণেই তোর কলেজে আসতে লেট হয়। আশ্চর্য তো, আমি কখন অনলাইন থাকবো কখন অফলাইন থাকবো সেটাও এখন থেকে এই নীল স্যার ঠিক করে দেবেন বুঝি? একদম সহ্য হয় না এই স্যারটাকে। কলেজে অপমান করেও স্বাদ মেটে না, এখন আমার পার্সোনাল লাইফেও আমায় ডিস্টার্ব করবেন নাকি? যাই হোক, একটা রিপ্লাই তো দিতেই হবে। স্যার, এসব ব্যাপার নিয়ে আপনারা তো না ভাবলেও চলবে। হ্যাঁ, এসবই তো বলবি। কাল যদি আমার ক্লাসে আসতে আবার তোর লেট হয় তখন কিন্তু কড়া পানিশমেন্ট পাবি। না স্যার, আমার লেট হবে না। ঠিক আছে, সেটা কালই দেখা যাবে। আর সামনে কিন্তু তোদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, ভালো মতো পড়াশুনো কর। এই মেসেজটার আর কোনো রিপ্লাই দিল না সুপ্রিয়া। অসহ্যকর স্যার একটা। পরদিন ক্লাসে ঢুকে নীলের চোখ স্বভাবতই সুপ্রিয়াকেই খুঁজছে। কিন্তু কি, সুপ্রিয়া কোথায়? কালই যে কথা হলো ওর সাথে, বলল আসবে, আর আজও এলো না। আবার শরীর খারাপ করলো না তো মেয়েটার? ধুর, বেকার আজ ক্লাসে এলাম। আচ্ছা স্টুডেন্টস, আজ আমার একটু তাড়া আছে, ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করব। কোনো রকমে ক্লাসটা শেষ করে নীল টিচার্স রুমের দিকে যাচ্ছে। এমন সময় ওর চোখ জোড়া হঠাৎ থমকে গেল। কাকে দেখছে নীল? কলেজের গেট দিয়ে এটা কে ভেতরে আসছে? দুধে আলতা রঙের শাড়ি পরা, কাজল পরা, টানা টানা দুটো সেই ডাগর ডাগর চোখ, হাতে ব্রেসলেট, খোলা চুলগুলো যেন সমুদ্রের ঢেউয়ের মতো বাতাসে ভাসছে। তো সুপ্রিয়া। নীলের হার্টবিট অনেকটা বেড়ে গেছে। কোনো মতে নিজেকে সামলে চটজলদি সুপ্রিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। কিরে, আজ আমার ক্লাস করলি না যে? আজ সকাল 10টায় আমার টিউশন ছিল, তাই আসতে একটু লেট হলো। সেটা কাল রাতে বলিসনি তো? মনে ছিল না স্যার। এই বলে সুপ্রিয়া তো চলে গেল, কিন্তু নীলের চোখ দুটো আজ যেন সুপ্রিয়ার দিক থেকে সরতেই চাইছে না। নীল হঠাৎ নিজের মনেই হেসে উঠল। আজকাল একটু বেশি হ্যাংলামো করছি না? একজন প্রফেসরকে কি এসব শোভা পায়? কিন্তু কি করা যাবে, এই হৃদয়কে তো আর অস্বীকার করা যায় না। আর এই প্রফেসরের তকমার আড়ালেও যে এক যৌবন পুরুষ, এক প্রেমিক লুকিয়ে রয়েছে, সে তো আর এত নিয়ম মেনে চলে না। কিরে সুপ্রিয়া, আজ তুই নীল স্যারের ক্লাসে আসলি না কেন? স্যার বেচারা তোকে দেখতে না পেয়ে কষ্ট পেয়েছেন মনে হয়। কি যাতা বলছিস তোরা? যাতা কোথায় বললাম? তুই তো নীল স্যারের ফেভারিট স্টুডেন্ট। বয়েই গেছে আমার অমন স্যারের ফেভারিট স্টুডেন্ট হতে। ইতিমধ্যে পুরো কলেজে রটে গেছে প্রফেসর নীল বাসুর ফেভারিট স্টুডেন্ট সুপ্রিয়া সেন। বেশ কয়েকদিন এভাবেই কাটে। দিন দিন নীলের কাছে সবকিছু অসহ্যকর হয়ে উঠল। না, আর নয়, সুপ্রিয়াকে আর কিছু না বলে থাকতে পারছি না। এবার ওকে সবটা বলতেই হবে, যা হবে হোক। সেদিন কলেজ ছুটি হওয়ার পর হঠাৎ সুপ্রিয়ার ফোনে নোটিফিকেশন বেলটি বেজে ওঠে। এখন আবার কে মেসেজ পাঠাচ্ছে? ফোনটা খুলে দেখে নীল স্যারের মেসেজ। গেটের বাইরে দেখা কর, প্রয়োজন আছে। কি, স্যারের এখন আবার কি প্রয়োজন ওকে?
ধুর, স্যারটা জ্বালিয়ে মারল। যাই হোক, গেটের বাইরে গিয়ে সুপ্রিয়া দেখে গেটের ঠিক সামনেই নীল স্যার দাঁড়িয়ে। হ্যাঁ স্যার, বলুন, কি প্রয়োজন? এই নে, এই ফাইলটা ধর, এটাতে কিছু ইম্পর্ট্যান্ট নোট আছে, তোর কাজে লাগবে, বাড়িতে গিয়ে খুলে দেখিস। এই বলে একটা ফাইল সুপ্রিয়ার হাতে দিয়ে নীল চলে গেল। বাবা, স্যারের আবার কি হলো? আমার জন্য আলাদা করে স্পেশাল নোট? এর মানে কি? যাই হোক, আমারই ভালো হলো। বাড়িতে পৌঁছে ফাইলটার কথা সুপ্রিয়া একদমই ভুলে গেল। তবে সন্ধ্যায় পড়তে বসে হঠাৎ করে মনে পড়ল, ওহ, ভুলেই গিয়েছিলাম, স্যার আমায় আজ কিছু ইম্পর্ট্যান্ট নোট দিয়েছে। কি কি প্রশ্ন যে আছে আবার ওতে কে জানে। উফ, এত নোটস কিভাবে যে মুখস্থ হবে। এসব ভাবতে ভাবতেই সুপ্রিয়া ফাইলটা খুলল। কিন্তু এ কি, নোটস কোথায়? নোটসের বদলে এসব কি লেখা? এসব এসব কি পড়ছি আমি? সুপ্রিয়া, আমি জানি না এই কথাটা আমি তোকে কিভাবে বলবো, কোথায় শুরু করব, কোথায় শেষ করব। কিন্তু আমার মনে হচ্ছে এই কথাটা তোকে না বলে আমি আর থাকতে পারবো না। আমার কাছে সব কিছু কেমন অসহ্যকর হয়ে উঠছে। তোকে না জানালে আমি একেবারেই শান্তি পাবো না। তবে তার আগে তুই আমাকে বলতো, একজন শিক্ষক কি তার ছাত্রীকে ভালোবাসতে পারে না? এটা কি কোনো দোষের বিষয়? আমি কিচ্ছু বুঝতে পারছি না সুপ্রিয়া। আমি তোকে ভালোবাসি সুপ্রিয়া, খুব ভালোবাসি। যেদিন তোকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই একটা কি যেন চলছিল আমার মধ্যে। কিন্তু পরে আমি বুঝতে পারি যে আমি তোকে ভালোবেসে ফেলেছি। জানিস, যেদিন তুই কলেজে আসিস না সেদিন আমার ক্লাস নিতেও ইচ্ছে করে না। কারণ তোকে দেখার পর থেকেই তোদের ক্লাসে ঢুকে আমার চোখ দুটো শুধু তোকেই খুঁজে সবার আগে। তোর সাথে খুব কথা বলতে ইচ্ছে করে, তাই তো কোনো কোনো রাতে আর না পেরে তোকে মেসেজ পাঠিয়ে দিতাম। শুধু তুই যদি চাস তাহলে এভাবেই আমরা প্রতিদিন কথা বলবো সুপ্রিয়া। তোর পাশে থাকতে চাই আমি সারা জীবন, শুধু তোর স্যার হয়ে নয়, তোর সবচাইতে কাছের বন্ধু হয়ে, তোর জীবন সঙ্গী হয়ে। প্লিজ সুপ্রিয়া, আমায় ফিরিয়ে দিস না। এই কথাগুলো অনেকদিন থেকে তোকে বলতে চাইছিলাম, বিশ্বাস কর, তোকে বলতে পারিনি। ভয় পেয়েছি যদি কিছু গন্ডগোল হয়ে যায়, যদি তোকে হারিয়ে ফেলি। কিন্তু তোকে না বলে যে আমি আর থাকতে পারছিলাম না সুপ্রিয়া। প্লিজ সুপ্রিয়া, এর উত্তর দিস, আমি তোর উত্তরের অপেক্ষায় থাকবো। এসব এসব কি লিখেছেন নীল স্যার? আর কেনই বা লিখেছেন? এমন কি আছে আমার মধ্যে? কেন কলেজের এত মেয়ের মধ্যে স্যারের চোখ দুটো শুধু আমাকেই খুঁজে পেল? এবার এবার কি হবে? কি বলবো আমি নীল স্যারকে? স্যারের মনে এতদিন তবে এসব ছিল? সুপ্রিয়ার সুন্দর চোখ দুটি দিয়ে হঠাৎ যেন কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ঠিক তার পরের দিন প্রতিদিনকার মতোই ভীষণ স্বাভাবিকভাবেই নীল ফার্স্ট সেমিস্টারে ক্লাস নিতে ঢুকল। কিন্তু বাইরে যতইও স্বাভাবিক থাকুক, চাতক পাখি যেমন দুফোঁটা বৃষ্টির জন্য হাঁ করে আকাশের পানে চেয়ে থাকে, ঠিক তেমনভাবে নীলও যেন সেই চাতক পাখির মতোই সুপ্রিয়ার উত্তরের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে রয়েছে। তাই ক্লাসে ঢুকে আগে নীলের চোখ সর্বপ্রথম সুপ্রিয়াকে খুঁজতে লাগলো। কিন্তু কোথায়? ক্লাসে এতজনের মধ্যে সে মায়াভরা ডাগর ডাগর চোখ দুখানি তো নীল কোথাও খুঁজে পেল না। সুপ্রিয়া এলো না আজকে? ও কি আমার লেখাগুলো পড়েনি, নাকি পড়েছে বলেই এলো না? এভাবে পরপর 4 দিন নীলের ক্লাসে সুপ্রিয়া অনুপস্থিত। না, নীলের আর ভালো লাগছে না। কি হলো সুপ্রিয়ার? কেন ও আমার ক্লাসে উপস্থিত থাকছে না? কোনো উত্তরও দিল না। ও কি তাহলে সত্যি লেখাগুলো পড়েনি? তবেও আসছে নাই বা কেন? ওকে কি একটা মেসেজ করব, নাকি ফোন করব? এসব ভাবতে ভাবতে নীল যেই ক্লাস থেকে বের হলো, ঠিক সেই সময় হঠাৎ নীল থমকে দাঁড়িয়ে গেল ক্লাসের সামনে ব্যালকনিতে। কারণ ব্যালকনি থেকে পুরো কলেজ মাঠটা দেখা যায়। আর নীল স্পষ্টভাবে দেখতে পারছে ইংরেজি ডিপার্টমেন্টের বিল্ডিংয়ের নিচেই সুপ্রিয়া দাঁড়িয়ে। ও ওখানে কি করছে? তার মানে সুপ্রিয়া কলেজে এসেও ইচ্ছে করে আমার ক্লাসে আসে না। সুপ্রিয়া! হঠাৎ নীলের ডাক শুনে সুপ্রিয়া একেবারে চমকে উঠল। নীলের চোখের আড়ালে থাকবে বলেই তো এই কয়েকদিন ধরে সুপ্রিয়া এমনভাবে নীলের ক্লাসগুলোকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু কথায় আছে না, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সেই ওকে আজ নীলের চোখের সামনে পড়তেই হলো। কলেজে পড়তে হলে প্রফেসরকে কি আর ফাঁকি দিয়ে বেশি দিন চলা যায়? নীল তো প্রায় ছুটেই ওর কাছে গেল। সুপ্রিয়ার বুকের ভেতরটা যেন কেমন হিম হয়ে আসছে। না, সুপ্রিয়া তো আর কোনো অন্যায় করেনি, তবে এমন পরিস্থিতির মধ্যেও তো ও আগে আর কখনো পড়েনি। এমন একটা প্রপোজাল, তাও আবার নীল স্যারের মতো একজন প্রফেসরের থেকে। সুপ্রিয়ার সেই মুহূর্তের অবস্থাটা সহজে অনুমান করা যায়। যাই হোক, ও মাথা নিচু করেই বলল, বলুন। সুপ্রিয়া, কি হয়েছে তোর? আমার ক্লাস করতে আসিস না যে? আর ওই সুপ্রিয়া, সত্যি করে বলতো, তুই পড়েছিস আমার ওই লেখাগুলো? লেখাগুলো?
কোন লেখাগুলো স্যার? বলতে বলতে সুপ্রিয়া কোনোভাবে নীলকে পাশ কাটিয়ে এক ছুটে নিজের ক্লাসের ভেতর ঢুকে গেল। তার মানে সুপ্রিয়া লেখাগুলো পড়েনি? কিন্তু তা কি করে সম্ভব? সুপ্রিয়া কি সত্যি খুলে দেখেনি আমি ওকে কি পড়তে দিয়েছি? না সুপ্রিয়া, অনেক হয়েছে, আর পারছি না আমি। আজ কলেজ ছুটি হলেই তোকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবেই। ইস, বিকেল গড়িয়ে গেল। আজ ইমন ম্যাম অনেকক্ষণই এক্সট্রা ক্লাস নিলেন। কি বল সুপ্রিয়া? হ্যাঁ, সত্যি আজ বাড়ি পৌঁছতেও দেরি হয়ে যাবে অনেকটা। ক্লাসমেট ললিতার সাথে কথা বলতে বলতে ছুটির পর সুপ্রিয়া কলেজ গেটের দিকে এগিয়ে গেল। তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে, নইলে যে আজ বাড়ি পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে। কিন্তু কলেজ গেট দিয়ে বেরোতে গিয়ে সুপ্রিয়া হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। গেটের কাছে নীল স্যার ওভাবে দাঁড়িয়ে কেন? দেখে মনে হচ্ছে কারো জন্য যেন তিনি অপেক্ষা করছেন। সে আবার আমার জন্য নয়তো? কি মুশকিল! এ বিষয়ে স্যারের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি যে একেবারেই প্রস্তুত নই। সুপ্রিয়ার মনটা হঠাৎ অজানা আশঙ্কায় ভরে উঠল। না না, আমার জন্য কেন? স্যার হয়তো অন্য কারোর জন্য অপেক্ষা করছেন। নিজের মনকে সান্ত্বনা দিয়ে সুপ্রিয়া তাড়াহুড়ো করে গেট থেকে বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে কে যেন পেছন থেকে ওর হাতটা টেনে ধরল। দাঁড়া সুপ্রিয়া! ভয়ে সুপ্রিয়ার বুকটা কেঁপে উঠল। এ কি সর্বনাশ! নীল স্যার কি তাহলে আমার জন্যই দাঁড়িয়েছিলেন? এবার কি হবে? কিরে সুপ্রিয়া? হ্যাঁ স্যার বলুন। আমি তোর জন্যই এখানে এতক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছি। একটু কলেজের পেছন দিকটা চল তো আমার সাথে। আমার মনেই হয়েছিল আপনি আমার জন্যই অপেক্ষা করছেন। কিন্তু কেন ওদিকে যাব স্যার? তোকে একটা প্রশ্ন করার ছিল। এখানে তা বলা যাবে না, তাই বলছি। সুপ্রিয়া জানে স্যার কি প্রশ্ন করবেন, কিন্তু সেই প্রশ্নের কি উত্তরও স্যারকে দেবে শুধু সেটাই ওর জানা নেই। কলেজের পেছন দিকে একটা মস্ত বড় কৃষ্ণচূড়া গাছ রয়েছে, তার শান্ত শীতল ছায়াতে তাই দুজনাতে গিয়ে দাঁড়ালো। স্যার বলুন, কেন নিয়ে এলেন আমায় এখানে? সুপ্রিয়া, আমায় সত্যি করে বলতো, তুই আমাকে ভালোবাসিস না? কি বলবে সুপ্রিয়া? না, এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েনিও। যেই নীল স্যার প্রায় গোটা কলেজের মেয়েদের ক্রাশ, এত সুদর্শন এক যুব পুরুষ, তারপর আবার একজন প্রফেসর, তাকে যে সুপ্রিয়ার ভালো লাগে না এ কথা বলার সাধ্য ওর নেই। নীল স্যারের মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা যে কত বড় ভাগ্য সেটা সুপ্রিয়া বোঝে, কিন্তু সে কি আসলেও এমন একজন মানুষের যোগ্য? কিরে সুপ্রিয়া, কিছু বল। নীলের কথায় সুপ্রিয়া যেন হুঁশ ফিরল। হ্যাঁ স্যার, কি যেন বলছিলেন? তুই শুনিসনি আমি কি বললাম? না মানে স্যার, হ্যাঁ। কি না হ্যাঁ করছিস? স্পষ্ট করে বল সুপ্রিয়া। স্যার, আমি কিছু জানি না। তুই আমায় বল যে তুই আমায় ভালোবাসিস কিনা, হ্যাঁ নাকি না। আমি সত্যি কিছু জানি না স্যার। আমি কি বলবো? নিজের মনের কথা শোন সুপ্রিয়া, তোর মন যা বলছে আমায় সেটাই বলে দে প্লিজ সুপ্রিয়া। আরে স্যার, ওখানে ওটা কি? পাশের একটি গলির দিকে ইঙ্গিত করল সুপ্রিয়া। নীল এদিক ওদিক দেখল, তারপর সুপ্রিয়ার দিকে মাথা ঘুরিয়ে কোথায় কি বলতেই নীল থেমে গেল। আরে সুপ্রিয়া কোথায়? নীল চারিদিকে তাকিয়ে দেখল, কোথাও সুপ্রিয়া নেই। সুপ্রিয়া, ওই সুপ্রিয়া! এ কি, তাহলে কেউ ইচ্ছে করে আমায় বোকা বানিয়ে নিজে পালিয়ে গেল? এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না। অভিমানে নীলের গলা ভারী হয়ে এলো। আচ্ছা বেশ, তুই যদি না চাস আমায়, আমি জোর করব না। জোর করে এই পৃথিবীর প্রায় সব কিছু আদায় করা গেলেও ভালোবাসা এর ব্যতিক্রম। এই নীলবাসু জীবনে একটি মেয়েকেই ভালোবাসলো, আর সেও এমন লাঞ্ছনা করলো। আমার ভাগ্যটাই বড্ড খারাপ। এমন কি খামতি আছে আমার মধ্যে? কেন আমায় ভালোবাসতে পারলো না সুপ্রিয়া? বেশ, এই আজ নিজেকেই আমি কথা দিলাম আর কোনোদিনও সুপ্রিয়াকে ডিস্টার্ব করব না। পরদিন কলেজে নীলের ক্লাসে সুপ্রিয়া উপস্থিত হলো, কিন্তু আজ যেন এই নীলকে সুপ্রিয়া চিনতে পারছে না। যে স্যার ক্লাসে এসে সবার আগে সুপ্রিয়াকে খোঁজে, সেই নীল স্যার আজ ওর দিকে ফিরেও তাকাচ্ছে না। এমনকি ক্লাসের অন্যান্যদের পড়া জিজ্ঞেস করলেও ওকে আজ একবারও কিছু জিজ্ঞেস করেননি। সুপ্রিয়া লক্ষ্য করলো ক্লাস শেষ করে নীল বেরিয়ে চলে গেলেও সুপ্রিয়ার দিকে আজ একবারও ফিরে তাকালেন না স্যার। মেয়েদের এক জটিল স্বভাব হলো এই যে যতক্ষণ একটা ছেলে একটি মেয়ের পেছন পেছন ঘুরবে, তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, তাকে গুরুত্ব দেবে, ততক্ষণ মেয়েরা এই বিষয়টিকে এতটা গুরুত্ব দেয় না। কিন্তু যখন ছেলেটা হঠাৎ করে এইসব কিছু করা বন্ধ করে দেয়, তখনই মেয়েটির মন ছেলেটির চিন্তায় অস্থির হয়ে ওঠে এবং ছেলেটিকে যেন অনেকটা বেশি গুরুত্বপূর্ণ মনে হতে থাকে। যাই হোক, সুপ্রিয়ার সাথেও তাই হলো।
দিনের পর দিন নীলের এই ব্যবহার সুপ্রিয়া তাই আর সহ্য হচ্ছে না। এখন আর নীল সুপ্রিয়ার কাছে যখন তখন ছুটে আসে না, সুপ্রিয়াকে রাতে আর কোনো মেসেজও করে না, এমনকি কলেজে ওর সাথে একটুও কথাও বলে না। কেন নীল স্যার এমন করছেন? সেদিন আমি ওভাবে পালিয়ে আসায় কি নীল স্যার এত কষ্ট পেয়েছেন? আমি কি করতাম? আমার কাছে কোনো ভাষা ছিল না সেদিন। কেন জানি না, খুব ভয় করছিল, তাই তো ওভাবে। কিন্তু তা বলে নীল স্যার এত অভিমান করবেন? স্যারের এমন ব্যবহারও যে আমার একদম ভালো লাগছে না। স্যার কি আর কোনো দিনও আমার সাথে কথা বলবেন না? আর কি কোনো দিন আমায় মিষ্টি হেসে সুপ্রিয়া বলে ভালোবেসে ডাকবেন না? ক্লাসে বেছে বেছে কঠিন কঠিন প্রশ্নগুলো আমায় আর ধরবেন না? ক্লাসে উপস্থিত না হলে আর ছুটে এসে জিজ্ঞেস করবেন না যে কী রে সুপ্রিয়া, আজ কেন এলি না আমার ক্লাসে? সুপ্রিয়া চোখে জল চলে এলো। না স্যার, আপনার সুপ্রিয়ার সাথে যদি আপনি কথা না বলেন তবে সে ভালো থাকবে কি করে? টিচার্স রুমের দিকে তাকিয়ে সুপ্রিয়া দেখে নিল বসে আছে অন্যান্য প্রফেসরদের সঙ্গে নীল। সাহস করে টিচার্স রুমে দরজায় দাঁড়িয়ে সুপ্রিয়া ডেকে ওঠে, নীল স্যার। আকাশের অনেকটা জুড়ে যখন ঘন কালো মেঘ ছেয়ে যায় তখন কি খুব সহজেই সেই আকাশ পরিষ্কার হয়ে উজ্জ্বল সূর্যের দেখা মেলে? নীলেরও ঠিক সেই অবস্থাই হলো। আসলে সুপ্রিয়াকে নীল বড্ড ভালোবাসে, আর যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, আমাদের সকল আবদার, রাগ, অভিমান, তার ওপরেই আমরা সবচেয়ে বেশি খাটিয়ে থাকি। আসলে ভালোবাসলে যে অভিযোগটাও অনেক বেড়ে যায়। নিজের মানুষটার ছোট ছোট অবহেলাও বুকে যেন সূচের মতো বাঁধে। তাই সুপ্রিয়ার অমন ছলনা করে ওর কাছ থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারটা নীল একেবারেই মেনে নিতে পারছে না। সুপ্রিয়া ডাক শুনে নীল হঠাৎ একটু কেমন যেন হয়ে গেল। সুপ্রিয়া? সুপ্রিয়া আমায় ডাকছে কেন? কি চাই ওর? এক মুহূর্তের জন্য নীলের ইচ্ছে হয়েছিল সুপ্রিয়ার ডাকে সাড়া দেওয়ার, কিন্তু হঠাৎ যেন এক তীব্র অভিমান ওকে থামিয়ে দিল। নীল স্যার, একটু শুনবেন? আপনার সাথে কিছু কথা বলার ছিল। নীল আগাগোড়াই বড্ড অভিমানী ছেলে, আর তার মধ্যে ভালোবাসার মানুষের অবহেলায় অভিমানটাও তীব্র হয়। তাই নীল সুপ্রিয়ার কোনো কথার কোনো উত্তর দিল না। কিরে নীল, ওই মেয়েটা তোকে ডাকছে তো? ওকে বলে দাও বিমলদা, ক্লাসে টাইম হলে আমি ওদের ক্লাসে যাব, তখন যদি কিছু বলার থাকে বলবে। বিমল স্যারের আর কিছু বলার প্রয়োজন নেই সুপ্রিয়াকে, ও নিজের কানে সবটা শুনতে পেরেছে। কিন্তু ক্লাসে কি করে স্যারের সাথে ভালোভাবে কথা বলতে পারবো? নীল স্যারের সাথে কথা না বললে যে আমার ভালোই লাগছে না। এই সব কিছু হয়েছে আমার দোষে। কেন যে সেদিন ওভাবে পালাতে গেলাম, কেন যে ভগবান আমায় এত ভীরু বানিয়েছেন কে জানে। ওই সুপ্রিয়া, কি হয়েছে বলতো তোর? যখন থেকে ক্লাসে এসেছিস মুখ গোমড়া করে বসে আছিস, কারোর সাথে কথাও বলছিস না। কি ব্যাপার বলতো তোর? কই, কিছু হয়নি তো। তুই বললি আর আমি বিশ্বাস করলাম? বোকা পেয়েছিস আমাকে? যেই মেয়েটা ক্লাসে এসে এত ঝুড়ি ঝুড়ি গল্প নিয়ে বসে যায়, আজ সে ক্লাসে আসার পর থেকে চুপচাপ। আরে তুই বেশি ভাবছিস ললিতা। না, আমি ঠিকই ভাবছি। বল আমায়, তোর কি হয়েছে? প্লিজ ললিতা, চুপ কর, আমার আর ভালো লাগছে না। বললামই তো কিছু হয়নি আমার। যদি আমায় না বলতে চাস আমি জোর করব না, কিন্তু তুই প্লিজ এই মিথ্যে কথাটা বলিস না যে তোর কিছুই হয়নি। শোন ললিতা, যা হয়েছে সব আমার ভুলের জন্য হয়েছে, তাই আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আরে এ কি সুপ্রিয়া, তুই কাঁদছিস কেন? ললিতা, তুই খেয়াল করেছিস কতদিন হয়ে গেল নীল স্যার আমার সাথে কথা বলেন না? তো এই তো দুঃখের কারণ। আগে তো নীল স্যার কখনো এমনটা করেননি, তাহলে এখন কেন করেন? আচ্ছা সুপ্রিয়া, এসব নিয়ে মন খারাপ করে কোনো লাভ হবে কি? তুই বুঝবি না ললিতা, কাউকে ভালোবেসে দেখিস, সে যদি না কথা বলে, উল্টে ইগনোর করে, তখন কেমন লাগে? শোন সুপ্রিয়া, নীল স্যার যদি সত্যি তোকে ভালোবাসে সে নিশ্চয়ই তোর সাথে কথা বলবে। কি জানি, সব দোষ আমার, জানিস তো। আমি নীল স্যারকে বড্ড কষ্ট দিয়েছি, আর তার ফল এখন নিজেই ভোগ করছি। গুড মর্নিং স্যার। ক্লাসের বাকি স্টুডেন্টদের আওয়াজে সুপ্রিয়া ললিতা তাকিয়ে দেখে নীল স্যার ক্লাসে এসেছেন। গুড মর্নিং, সিট ডাউন। আগের দিন কি পড়িয়েছিলাম বলো? ক্লাসে সুপ্রিয়া যেন আর মন বসছে না। ওর সে ডাগর ডাগর সুন্দর চোখ দুটি শুধু যেন নীলকেই দেখছে, তবু যেন স্বাদ মিটছে না মনে হচ্ছে। আরও দেখি, ওই চোখ দুটোই কি এই ক্লাসে সর্বপ্রথম এসে আমায় খুঁজত? কই, এখন তো আর ওই চোখ দুটি আগের মতো আমায় খোঁজে না। এ কি, নীল স্যার তো মনে হচ্ছে আমার দিকেই আসছেন। সুপ্রিয়া, তখন কি বলবি বলছিলি আমায়? নীল স্যারের মুখে এতগুলো দিন পর নিজের নাম শুনিয়ে সুপ্রিয়া যেন স্বর্গ হাতে পেল। কি যে ভালো লাগলো। কিরে, কি বলবি আমায়? সুপ্রিয়া কি বলবে? ক্লাসে সবার সামনে কি বলবে ও?
স্যার মনে হয় ইচ্ছে করেই ক্লাসে এই কথাটা তুললেন, যাতে আমি তেমন কিছুই না বলতে পারি। না স্যার, তেমন কিছু নয়, পরীক্ষার ব্যাপারেই আর কি। আচ্ছা শোন সবাই, পরীক্ষা নিয়ে কাউকে কিছু ভাবতে হবে না। তোরা সবাই মন দিয়ে পড়াশুনো কর, সময় মতো আমি তোদের সমস্ত ইনফরমেশন দিয়ে দেব। কলেজ ছুটি হলে সুপ্রিয়া আর ললিতা একসাথেই বাড়ি যায়। আসলে ওদের দুজনের বাড়ি প্রায় কাছাকাছি। সুপ্রিয়া, দেখ নীল স্যার দাঁড়িয়ে আছে, যা, এখন কেউ নেই, গিয়ে কথা বল নীল স্যারের সাথে। তাই তো, কিন্তু স্যার যে আমার ওপর অভিমান করে আছেন, যদি এখনও কথা বলতে না চান আমার সাথে। ধুর বোকা, আমার তো মনে হচ্ছে স্যার তোর জন্যই দাঁড়িয়ে আছেন। কি যে বলিস, তখন দেখলি না কি হলো। এখন আর অমন কিছুই হবে না, যা না কথা বল। সত্যি কি নীল স্যার কথা বলবেন ওর সাথে? আবার কি সব আগের মতো হয়ে যাবে? আবারও আগের মতোই নীল স্যারের ভালোবাসা পাবেও? এসব ভাবতে ভাবতে সুপ্রিয়া এগিয়ে চলল নীলের দিকে। আসলে সত্যি নীল সুপ্রিয়ার জন্যই দাঁড়িয়েছিল কলেজের বাইরে। নীল খুব ভালো করে বুঝতে পেরেছে সুপ্রিয়ার পরীক্ষার কোনো বিষয় নয়, অন্য কিছুই বলতে চায় ওকে। নীল তো মনে মনে সত্যি চায় সুপ্রিয়া ওকে নিজের মনের কথা বলুক, যতই অভিমান হোক। কাউকে ভালোবাসলেই তো তার ওপর অভিমান হয়। সুপ্রিয়া তো এদিকেই আসছে, এর মানেও কথা বলবি আমার সাথে। আমার ধারণা তাহলে একদম ঠিক, কিন্তু আজ আবার এমন কি কথা বলতে চায় ও, যার জন্য ও আবার আমার কাছে আসছে? তাহলে কি সত্যি সুপ্রিয়াও আমাকে ভালোবাসে? ও কি আমায় তবে সেটাই বলতে চায়? নীলের দিকে তাকিয়ে সুপ্রিয়ার বুকের ভেতরটা কেমন একটা করে উঠল। আমি কি সত্যি ওই মানুষটার যোগ্য? নীল স্যার তো আমার থেকে আরও অনেকটা ভালো কাউকে ডিজার্ভ করে। আমি একটা সামান্য ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আর তিনি একজন প্রফেসর। পরে নীল স্যারকে আফসোস করতে হবে না তো। আমি সারা জীবন ধরে এটাই চেয়ে এসেছি, আমাকে পেয়ে যেন তাকে কখনো আফসোস করতে না হয়, বরং সে যেন নিজেকে সৌভাগ্যবান বলে মনে করতে পারে। কিন্তু কেন নীল স্যার বুঝতে চাইছেন না যে আমার জন্য এটা যথেষ্ট মুশকিল? মেয়েদের জীবন তো বড়ই বৈচিত্র্যময়। ছেলেরা কি সত্যি কখনো একটি মেয়ের আসল মূল্য বোঝে? হয়তো বোঝে, কিন্তু নীল স্যার কি বুঝছেন না আমার মনের কথা? আমি তো তার মতো একটি মানুষের যোগ্যই নই। আমি চাই না আমার জন্য নীল স্যারের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাক। সত্যি আমি চাই না। এসব ভাবতে ভাবতে সুপ্রিয়া চোখে জল এলো। এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে নীল অধৈর্য হয়ে পড়ল। কি হলো সুপ্রিয়ার? ও আমার কাছে আসতে গিয়ে দাঁড়িয়ে পড়ল কেন? তাহলে কি ও আমার কাছে আসবে না? নীল দেখল সুপ্রিয়া ছুটে ফিরে চলে গেল ওর বান্ধবী ললিতার কাছে। ওর চোখে জল চিকচিক করছে। ললিতা কি যেন বোঝালো সুপ্রিয়াকে, কিন্তু ও ললিতার কথা না শুনেই ললিতাকে পেছনে ফেলেই বেরিয়ে গেল। বুকের বাম পাশটায় হঠাৎ যেন মোচড় দিয়ে উঠল নীলের। না, এ ব্যথা শারীরিক নয়, হৃদয়ের একেবারে অভ্যন্তরে একটি খুব নরম মন রয়েছে নীলের। একটু আঘাতেই তা খুব কষ্ট পায়। সুপ্রিয়া চোখে জল একেবারেই সহ্য করতে পারে না নীল, খুব কষ্ট হয়। সুপ্রিয়া আসলে কি চায়? কেন কাঁদল সুপ্রিয়া? আমি কি সত্যি এতটাই খারাপ? আমাকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেওয়া যায় না? কিন্তু সুপ্রিয়া তো আমার দিকেই আসছিল, তাহলে আবার ঘুরে চলে গেল কেন? কি হলো ওর? আজ আর সহজে বাড়ি ফিরতে ইচ্ছে করছে না নীলের। কি হবে বাড়ি ফিরে? সেই চার দেওয়ালের মাঝে তো আরও বেশি করে মনে পড়বে সুপ্রিয়ার কথা, ওর করা ওই অবহেলার কথা। আবার কখনো সুপ্রিয়ার ওই মিষ্টি হাসিটা মনে পড়বে। ঠিক তখনই মনে পড়বে ওর কাছে আসতে গিয়েও পেছন ফিরে কাঁদতে কাঁদতে সুপ্রিয়া ছুটে চলে যাওয়ার দৃশ্য। তখনই গোটা পৃথিবীটাকে কেমন ভীষণ অন্ধকার মনে হবে। কিন্তু কিন্তু কাকে বলবে নীল এসব দুঃখের কথা? মা থাকলে মাকেই বলতো। একটা ছেলের কাছে তার মায়ের চেয়ে কাছের বন্ধু আর কেউ বোধহয় হয় না। মায়েদের কাছেই তো ছেলেদের সকল আবদার চলে। সুতরাং একটি ছেলের মনের কথা তার মায়ের মতো করে তো আর কেউই হয়তো বুঝতে পারে না। কিন্তু নীলের ভাগ্য তো সেদিক থেকেও খারাপ। 2 বছর আগে হঠাৎই একদিন ব্রেন স্ট্রোক করে নীলের মা ওকে ছেড়ে ওই বিশাল আকাশের কোথাও একটা হারিয়ে যান। এখন শুধু রয়ে গেছে নীল, ওর বাবা আর ওর একটি দিদি। দিদিকে এত দুঃখের কথা সবসময় শেয়ার করতে ইচ্ছে করে না নীলের। আর বাবাকে আর কি বলবে? বাবারও যথেষ্ট বয়স হয়ে যাচ্ছে। এরূপ অবস্থায় বাবার সাথেও সব কথা শেয়ার করা সম্ভব নয়। শুধু সুপ্রিয়ার বিশালাকৃতির ওই সুন্দর চোখ দুটোকেই নীলের বড্ড আপন বলে মনে হয়েছিল। সুপ্রিয়ার মুখের ওই মিষ্টি হাসিটা দেখেই ওর মনটা হঠাৎ কেমন ভালো হয়ে যেত। কিন্তু সবাই কি আর চাইলেই সব কিছু পায়? কখনো কখনো আমাদের কিছু চাওয়া অপূর্ণই থেকে যায়, আর তাকে হয়তো না পাওয়াই ভালো, কারণ তা পেতে গেলে হাতে তো কিছুই আসে না, বরং কষ্টই পেতে হয়। নীলের ফোনটা হঠাৎ বেজে উঠল। ধুর, কেউ আমায় শান্তিতে বাঁচতে দেবে না নাকি? নীল পকেট থেকে ফোনটা বের করে দেখল ফোনের স্ক্রিনে লেখা রয়েছে দিদি। দিদি? ও কেন আবার ফোন করলো?
ও, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরছি না, তাই হয়তো টেনশন করছে। টেনশন তো করবেই, দিন শেষে নিজের পরিবারের মানুষ ছাড়া আর কেই বা কার কথা ভাবে। ভেবেচিন্তে বাধ্য হয়েই ফোনটা রিসিভ করলো নীল। হ্যাঁ বল। বল মানে, আর কি বলার আছে তোকে ভাই? কতটা রাত হয়েছে জানিস? কোথায় তুই? বাড়ি কখন আসবি? টেনশন হয় না বুঝি? আরে দিদি, কিছু হয়নি আমার, আর কিছু হবেও না। আমার জীবনে আর কিছুই হওয়ার বাকি নেই রে। কী সব বলছিস তুই? কখন বাড়ি আসবি বল, বাবাও চিন্তা করছেন। তুই জানিস না বাবারও তো বয়স হচ্ছে। জেনে বুঝে কেন এমন করছিস ভাই? বেকার বেকার বাবাকে টেনশন দিচ্ছিস। এত চিন্তা করছিস কেন? আমি তো বললাম আমার কিছু হবে না। একটা দরকারি কাজ রয়েছে, তাই ফিরতে দেরি হচ্ছে। আজ রাতে আর নাও ফিরতে পারি, তোরা ঘুমিয়ে যাস। ফোনটা কেটে দিল নীল। ওর আজ আর কিচ্ছু ভালো লাগছে না। কেন মানুষের জীবনটা এরকম? যা চাই তা কেন পাই না, আবার যা চাই না তাই পেয়ে যাই। এসব কি ভাবছি আমি? একটা স্টুডেন্টের জন্য আজ আমার এই অবস্থা। কি এমন মায়া ছিল ওই দুটি চোখে, যার জালে কেটে বেরোতেই পারছি না। রাত্রির অন্ধকারাচ্ছন্ন নিস্তব্ধতায় নীলের মনে হচ্ছে পুরো পৃথিবীতে যেন ওই চিরদিনের একা চাঁদ, আর ও ছাড়া আর কেউ নেই। আমার তো কেউ নেই রে সুপ্রিয়া, তোকেই সবচেয়ে আপন ভেবেছিলাম। তোর ওই দুটি চোখে চোখ রেখেই বাকি জীবনটা কাটাতে চেয়েছিলাম। কেন দিলি না সেই অধিকার? এতই খারাপ আমি? 2 বছর আগে আমার মা আমায় একেবারেই ছেড়ে চলে গেছেন, আর আজ তুইও আমার থেকে মুখ ফিরিয়ে চলে গেলি সুপ্রিয়া। এটাই বুঝি আমার প্রাপ্য ছিল? বল না সুপ্রিয়া, কেন ওভাবে চলে গেলি আজ? বল। আমি খুব কষ্ট পেয়েছি সুপ্রিয়া, খুব। জানি এ সমাজে তো বোধহয় ছেলেদের কাঁদতেও বারণ, কিন্তু আমি আর পারছি না সুপ্রিয়া। অন্ধকার নির্জন রাস্তায় কাঁদতে কাঁদতে এই নির্জনতাকেই নিজের মনের সকল কথা যেন উজাড় করে আজ বলে ফেলতে চাইছে নীল। সেদিনের পর থেকে সময় শুধু নিজের মতো করেই এগিয়ে গেছে। নীল লক্ষ্য করেছে সুপ্রিয়া হঠাৎ ভীষণ বদলে গেছে। এখন আর নীলের দিকে যেন বিশেষ নজরই নেই ওর। নীলও তাই আর সুপ্রিয়াকে ডিস্টার্ব করতে চায়নি। থাক ওর নিজের মতন। ভালোবাসা পূর্ণতা পেতেও ভাগ্যের প্রয়োজন হয়। এরপর প্রতিদিন নিয়মিত কলেজ, পড়াশোনা, নানান সেমিস্টার, এসবের ফাঁকে কিভাবে দেখতে দেখতে যে 3টে বছর কেটে গেল যেন বোঝাই গেল না। সুপ্রিয়ার গ্র্যাজুয়েশনের পরীক্ষা হয়ে গেছে অনেক দিন আগেই। আজ সুপ্রিয়ার গ্র্যাজুয়েশনের রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন। ভোর 4:35। আজ অনেকটা ভোরেই ঘুম ভেঙে গেছে ওর। সুপ্রিয়া ছোটবেলা থেকে বড্ড ঘুম কাতুরে। এত ভোরে সুপ্রিয়া কখনোই ঘুম থেকে ওঠে না। শুধু দুর্গাপুজোর সেই কয়েকদিন আগে যে ভোর 4টে বাজতে ও ঠাকুরদা রেডিওতে মা দর্শ মহাবিদ্যার আগমনী চণ্ডীপাঠটা চালিয়ে দিতেন, আর মহালয়ার ভোরে সেই চণ্ডীপাঠটা শুনেই সুপ্রিয়ার ঘুম ভেঙে যেত। আর এক ছুটে ঠাকুরদার ঘরে গিয়ে তার পাশে বসে খুব মজা করে ও মন দিয়ে সুপ্রিয়া চণ্ডীপাঠ শুনত। আর এখন তো আর ঠাকুরদাও বেঁচে নেই। বেশ কয়েক বছর আগেই তো ঠাকুরদাদা মারা গেছেন। তবে ঠাকুরদা না থাকলেও এখনও প্রত্যেকবার মহালয়াতেই বাড়ির সবার আগে সুপ্রিয়ার ঘুম আপন মনেই ভেঙে যায়। মনে হয় কেউ যেন এসে ওকে জাগিয়ে দিয়ে চলে যায়, বলে যায়, কিরে ওঠ সুপ্রিয়া, ভোর তো হয়ে গেল। ওই বুঝি চণ্ডীপাঠটা শুরু হয়ে গেল। আর অমনি যেন হঠাৎ ওর ঘুমটা ভেঙে যায়। কিন্তু আজ তো আর মহালয়া নয়, সে এখনও বেশ কিছুদিন দেরি আছে। কিরে সুপ্রিয়া, আজ এত সকাল সকাল উঠে পড়লি যে? মায়ের কথায় সুপ্রিয়ার হুঁশ ফিরল। ও যেন কিছুক্ষণের জন্য ওর ঘরের সামনের ব্যালকনিটাতে দাঁড়িয়ে ভোরের আকাশের সারিবদ্ধ হয়ে এক নতুন দিনের উদ্দেশ্যে ডানা মেলে উড়ে চলা ওই ঝাঁক ঝাঁক পাখিগুলিকে দেখে হঠাৎ ভীষণ আনমনা হয়ে গিয়েছিল। কিরে, রেজাল্টে চিন্তায় বুঝি ঘুম ভাঙলো আজকে এত তাড়াতাড়ি? হ্যাঁ, মানে ওই আর কি। চিন্তা করিস না, যা হবে ভালোই হবে। হ্যাঁ মা, যা হবে ভালোই হবে। তাও একটু টেনশন তো হচ্ছেই। না না, একদম টেনশন করিস না। পরীক্ষা যখন ভালো দিয়েছিস তবে আর চিন্তা কী রে? সুপ্রিয়া চিন্তা কি শুধু রেজাল্ট নিয়ে, নাকি অন্য কিছু নিয়েও, যা মাকে বলা যাবে না? আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই অনলাইনের রেজাল্টটা দেখা যাবে। উফ, কি যে মনের অবস্থা, বলে বোঝানো যাবে না। সুপ্রিয়া চিন্তায় যেন হাত পা ঠান্ডা হয়ে আসছে। যতক্ষণ না রেজাল্টটা হাতে পাচ্ছি ততক্ষণ একটুও শান্তি নেই। দেখতে দেখতে ঘড়ির কাঁটা এগিয়ে এলো সকাল 10:30। সুপ্রিয়াদের ব্যাচের গ্র্যাজুয়েশনের রেজাল্ট প্রকাশিত হলো। চটজলদি নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নিজের রেজাল্ট দেখতে পেল সুপ্রিয়া। 78.21%।
যাক বাবা, ভালোই হয়েছে। যতটা ভয় পাচ্ছিলাম এখন যেন একটু শান্তি পেলাম। কাল কলেজ থেকে রেজাল্টটা আনতে যেতে হবে। আর এই আনন্দের মুহূর্তেই হঠাৎ সুপ্রিয়া দুটি চোখের সামনে যেন একজনের মুখ ভীষণ স্পষ্টভাবে ভেসে উঠল। 3 বছর আগে সেই মানুষটির দেওয়া একটি ফাইলের ছবি, যাতে সেই মানুষটি লিখেছিল তার প্রাণের কিছু কথা। আজ কেন জানি না তার কথা বড্ড বেশি মনে পড়ছে। সুপ্রিয়া দৌড়ে নিজের ঘরে ঢুকে বইয়ের আলমারি থেকে অনেকগুলি বইয়ের নিচ থেকে টেনে বের করে আনলো একটা ফাইল। এই তো সেই ফাইলটা। এটাই তো সেই 3 বছর আগে নীল স্যার কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আমার হাতে তুলে দিয়েছিলেন। আজ সুপ্রিয়াদের ব্যাচের শেষ দিন কলেজে। শেষ দিন বলতে শুধু রেজাল্টে নেওয়া বাকি। নীলের মনটা আজ বড়ই আনমনা। কি জানি কেন আজও ওর মন থেকে সুপ্রিয়াকে মুছতে পারেনি ও। কি করেই বা মুছবে? প্রত্যেকবার ক্লাস করাতে গিয়ে ঠিকই নীলে চোখ দুটো সুপ্রিয়াকে খুঁজে নিত। যাক, সে সবটাই এখন অতীত। আর শুধু রেজাল্টটা হাতে দিয়েই হয়তো সুপ্রিয়াকে চিরকালের জন্য বিদায় জানাতে হবে। আর যদি কোনোদিনও দেখা না হয় ওর সঙ্গে, আজই কি তবে সুপ্রিয়া নীলের শেষ দেখা? নীলের মনে হচ্ছে কেউ যেন বিশাল একটা পাথর ওর বুকে চাপা দিয়ে চলে গেছে। একমাত্র সুপ্রিয়া যদি চায় তাহলেই ওর বুকের ওই বিশাল পাথরটা সুপ্রিয়াই সরিয়ে দিতে পারে, ওর মনটাকে আবার হালকা করে দিতে পারে, শুধু যদি সুপ্রিয়া চায়। রোল নাম্বার 5। সুপ্রিয়া উঠে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল ওর ডিপার্টমেন্টের সমস্ত প্রফেসরদের কাছে। গুড জব সুপ্রিয়া, জীবনে আরও অনেকটা এগিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। নীল কিন্তু কিছুই বলেনি সুপ্রিয়াকে। ও ভীষণ শান্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে শুধু সুপ্রিয়াকে দেখছিল মাত্র। এই শেষবারের মতোই হয়তো সুপ্রিয়াকে দেখছে নীল। আর কি কোনো দিনও দুচোখ ভরে এভাবে দেখতে পাবে ও সুপ্রিয়াকে? সুপ্রিয়া দেখল নীল বেশ অনেকটা দূরে একাই দাঁড়িয়ে আছে। নীলের মনের অবস্থাটা বুঝতে সুপ্রিয়ার এতটুকু অসুবিধাও হলো না। সুপ্রিয়া সকলের সামনে দিয়েই এগিয়ে গিয়ে দাঁড়ালো নীলের সামনে। স্যার। সুপ্রিয়ার এই আচরণের কারণ নীল ঠিক বুঝতে পারল না ঠিকই, কিন্তু হঠাৎ সুপ্রিয়া এভাবে নীলের কাছে যাওয়ায় নীলের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। কেন আমার কাছে এলো সুপ্রিয়া? স্যার, আপনি আমায় 3 বছর আগে এই ফাইলটা দিয়েছিলেন, মনে আছে? হ্যাঁ, মানে কেন? আজ আমার মনে হলো এটা আপনাকে ফেরত দেওয়ার সময় হয়েছে। 3 বছর পরে একটা ফাইল ফেরত দিতে এলি সুপ্রিয়া? হ্যাঁ, এই ফাইলটা যে আমার আপনাকে ফেরত দিতেই হতো স্যার। সকলের সামনে আর কথা না বাড়িয়ে নীল ফাইলটা নিজের হাতে নিল। নীলের হাতে ফাইলটা দিয়ে সুপ্রিয়া ক্লাস থেকে বেরিয়ে চলে গেল। সুপ্রিয়া হঠাৎ আজ সেই ফাইলটা ফেরত দিতে এলো কেন? তারপর আবার না, ফাইলটা খুলে দেখি তো সব একই আছে কিনা। নীল ফাইলটা খুলে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা রয়েছে আই লাভ ইউ। নীল পরের পাতা উল্টালো, তাতেও বেশ কিছু লেখা রয়েছে। আগেই বলে রাখছি, এখন থেকে আর আপনি নয় তুমি। কি রাজি তো? তবে অনেকদিন আগে এই কথাটা বলতে চেয়েছিলাম। সাহস হয়নি ঠিকই, কিন্তু বলার ইচ্ছে খুবই ছিল। সাহস হয়নি কারণ ভয় পেতাম। সব সময় মনে হয়েছে তোমার মতো একজনের জীবন সঙ্গিনী হওয়ার যোগ্যতা আমার নেই। কিন্তু আজ মনে হলো আজই যেন আমার শেষ সুযোগ। আজ যদি তোমায় এটা না জানাতে পারি তবে আর কোনোদিনও হয়তো তোমায় পাবো না আমি। হ্যাঁ, আমিও তোমায় ভালোবাসি। 3 বছর আগের সেই দিনগুলিতে যখন তুমি যেচে কথা বলতে আমার সাথে, আর আমি তোমার ক্লাস না করলেই যখন আমায় দেখতে পেয়ে ছুটে আমার কাছে এসে জানতে চাইতে কেন আমি তোমার ক্লাসে গেলাম না, বিশ্বাস করো মনে মনে দারুণ খুশি হতাম। আবার তুমি যখন আমার উপর অভিমান করে কথা বলতে না আমার সাথে, ইগনোর করতে, বুকটা যেন কষ্টে ফেটে যেত। তবে কাউকে বলতে পারতাম না, শুধু ললিতাকেই বলতাম, ও সব জানে। আর যেদিন তুমি আমার জন্য গেটের বাইরে অপেক্ষা করছিলে, আমি সেদিনই ভেবেছিলাম তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের মধ্যে সব ঠিকঠাক করে নেব। কিন্তু কি যে হলো আমার, তখন পারলাম না আর বলতে। কিন্তু আজও তোমায় না বললে তোমায় যে সত্যি সত্যি হারিয়ে ফেলতাম আমি। তাই আজ তোমার দেখানো রাস্তা দিয়ে এসেই তোমায় কথাটা জানিয়ে গেলাম। তাই এখন থেকে আর নীল স্যার নয়, শুধুই নীল। এটা সত্যি সুপ্রিয়া লিখেছে, কোনো স্বপ্ন নয়। তাহলে এইবার বুঝি নীলের আকাশের সমস্ত মেঘ সরে গিয়ে রংধনু দেখা দেবে। নীল ছুটে ক্লাস থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু সুপ্রিয়াকে তো কোথাও দেখা যাচ্ছে না। ওই কেয়া, সুপ্রিয়াকে দেখেছিস? হ্যাঁ স্যার, একটু আগে ক্লাসেই তো ছিল, তারপর তো বেরিয়ে গেল। কোথায় বেরিয়ে গেল তা তো জানি না স্যার। আচ্ছা থাক। ওই প্রিয়া, তুই সুপ্রিয়াকে দেখেছিস? না স্যার, দেখিনি আমি। ও আচ্ছা।
কোথায় গেল সুপ্রিয়া? ওর সাথে কথা না বলা অবধি তো আমার শান্তি নেই। নীলের চোখ পড়ল ললিতা দাঁড়িয়ে আছে ভূগোল ডিপার্টমেন্টের সামনে। হ্যাঁ, জানলে ওই জানবে সুপ্রিয়া কোথায়। নীল তাড়াহুড়ো করে হেঁটে ললিতার কাছে গেল। ললিতা, সুপ্রিয়া কোথায় রে? স্যার, ও তো বাড়িতে চলে গেছে বোধহয়। বাড়িতে চলে গেছে? কিন্তু এত তাড়াতাড়ি কেন? জানি না স্যার, ও আপনাকে ফাইলটা দিয়ে একেবারে কলেজের বাইরে বেরিয়ে গেছে। আচ্ছা, আমি দেখছি। নীল সুপ্রিয়ার বাড়ির পথ চেনে, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব কলেজের বাইরে গিয়ে নিজের গাড়িতে উঠে ড্রাইভিং করে নীল সেই পথই ধরল। সুপ্রিয়া হয়তো এখনও বাড়ি পৌঁছায়নি। যেভাবেই হোক সুপ্রিয়ার সাথে কথা বলতেই হবে, আর ওকে হারানো যাবে না, আর ওকে নিজের থেকে দূরে যেতে দেব না আমি। কোথায় গেলি সুপ্রিয়া? খানিকটা গিয়ে রাস্তার ধারে একটি বিরাট বটগাছ, তার পাশে একটি ছোট্ট চায়ের দোকান। নীল দেখল চায়ের দোকানটির সামনে পাতা একটি বেঞ্চে একটি মেয়ে বসে রয়েছে। পরনে আসমানি রঙের শাড়ি, লম্বা খোলা চুল, হাতে যেন একটি কিসের সার্টিফিকেট নিয়ে বসে আছে। আরে ওই তো সুপ্রিয়া। সুপ্রিয়া? সুপ্রিয়া বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। নীল গাড়ি থামিয়ে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে সুপ্রিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। সুপ্রিয়া, ওসব তুই লিখেছিস? সত্যি? কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসল সুপ্রিয়া। কি রে বল, তুই সত্যি আমাকে ভালোবাসিস? ললিতা যে বলল তুই বাড়িতে চলে যাচ্ছিস, কিন্তু তুই তাহলে এখানে বসে কেন? তুই চলেই বা এলি কেন? আমি তো জানতাম তুমি আমায় ঠিক খুঁজতে আসবে, তাই তো এখানে এসে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সুপ্রিয়া, সত্যি করে বল না, তুই আমাকে সত্যি ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ, খুব ভালোবাসি, বলেই হেসে উঠল সুপ্রিয়া। সুপ্রিয়ার ওই মিষ্টি হাসি বড়ই সুন্দর। অন্তত নীলের মনের সমস্ত যন্ত্রণা দূর করার জন্যে তো যথেষ্টই। হাসছিস কেন সুপ্রিয়া? তা হাসবো না? এই একটা ছোট্ট কথা বলতে 3 বছর সময় নিলাম, নিজেরই যেন অবাক লাগছে কতটা ভীরু আমি। তবে শেষে গিয়ে বুঝলাম তোমায় ছাড়া আমি সত্যি একেবারে অসম্পূর্ণ। বলেই আবার হাসে সুপ্রিয়া। সত্যি ছেলে মানুষ একটা। নীল সুপ্রিয়ার হাত দুটি ধরল। কথা দে সুপ্রিয়া, আর আমায় কখনো ফেলে চলে যাবি না? নীলের চোখ দুটো ছলছল করে উঠল। সুপ্রিয়া নিজের কোমল হাতে নীলের চোখের জলখানি মুছিয়ে দিয়ে আরও শক্ত করে নীলের হাতটা ধরল। ধরে বলল, সুপ্রিয়া, এভাবেই সারা জীবন শুধু নীলেরই হয়ে থেকে যাবে, তবে শুধু তুমি চাও যদি। গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর গল্পটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।